আপনারা জানেন যে গত যেটা বলছিলাম 2 সপ্তাহ ধরে আমরা ফ্যাসিবাদের স্বরূপ নিয়ে একটা আলোচনা করছি। তো আজকে আমাদের সঙ্গে কনিষ্কদা আছেন। আপনারা বিভিন্ন সময়ে কনিষ্কদার বিভিন্ন বই, বিভিন্ন আলোচনায় দেখেছেন যে আমরা সবসময় সমৃদ্ধ হই। তো এরকম একজন মানুষকে এরকম একটি গুরুত্বপূর্ণ আলোচনায় পেয়ে আমরা সত্যিই খুব খুশি এবং অপেক্ষা করছি আরো কত জিনিস জানা যাবে। গত 2 সপ্তাহ ধরে বিভিন্ন মানুষ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন, অনেক কিছু দিক খুলে গেছে। আজকে জানি কনিষ্কদার হাত ধরেও আরো অনেকগুলো দিক খুলে যাবে। তার সঙ্গে যখনই ফোনে হোক বিভিন্ন যেভাবে হোক কথা বলি, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হই বা তার বই পড়ি যাই করি আমরা। সুতরাং সেটা আমরা জানি আজও থাকবে। তো কনিষ্কদা, যেটা আজকের শিরোনাম ফ্যাসিবাদের স্বরূপ, তো সেটা বলতে আপনি কি বোঝেন সেটা আগে যদি একটু প্রথমে বলেন। আসলে ইউরোপে বিংশ শতাব্দীতে, একেবারে বিংশ শতাব্দীর শুরুতে যে ফ্যাসিবাদ আমরা দেখেছি, ফ্যাসিবাদ এই শব্দটার সূত্রপাত কিন্তু ইতালিতে, ফ্যাসিসমো থেকে। ফ্যাসিসমো হচ্ছে বাংলা ফ্রড, ফ্যাসিসমো শব্দটা হচ্ছে ফ্যাসিও থেকে। ঠিক সমসময়ে জার্মানিতে অ্যাডলফ হিটলার 1919-এ একটি রাজনৈতিক দল গঠন করেন। দলটির নাম হলো ন্যাশনাল সোশ্যালিস্টিসে জার্মান আরবাইটার পার্টাই, সংক্ষেপে এর নাম হলো নাজি বা নাৎসি। তো এখন মোদ্দা ব্যাপারটা ইতালির ওই ফ্যাসিবাদ এবং জার্মানির নাজিবাদ, মোদ্দা ব্যাপারটা একই। এবং জার্মানির যে নাজিবাদ, সেটাই এত ভয়ঙ্কর ভাবে সভ্যতাকে সংকটে ফেলে দিয়েছিল। কিন্তু এই নাজিবাদটা অতটা জনপ্রিয় হয়নি যতটা ফ্যাসিবাদ শব্দটা জনপ্রিয় হয়েছে। কিন্তু নাজিবাদ আর ফ্যাসিবাদের মধ্যে অন্তর্বস্তুগত দিক থেকে, মুদ্রা কথার দিক থেকে ফারাক খুব একটা নেই। এবং দুটোরই আবির্ভাবের যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মতাদর্শ এবং মনস্তাত্ত্বিক যে প্রেক্ষাপট প্রায় কাছাকাছি ছিল। এখন আমরা ওই নাজিবাদের কথাও বলতে গিয়ে আসলে ওই ফ্যাসিবাদ শব্দটাই ব্যবহার করব দুটো কারণে। এক, ফ্যাসিবাদ শব্দটি আমাদের কাছে অনেক বেশি পরিচিত। আর দুই, নাজিবাদ আর ফ্যাসিবাদের কোনো পার্থক্য নেই এই জায়গা থেকে। তো এর যে স্বরূপ, এর স্বরূপ মানে হলো ব্যাপারটা কি? আমরা দেখতে পাবো যে বিংশ শতাব্দীর তৃতীয় দশকে, মানে 20-এর দশকে, বিশেষ করে জার্মানিতে এবং ইতালিতে, জার্মানির কথাটাই বেশি করে বলবো, এর ছবিটা আমাদের কাছে অনেক বেশি স্পষ্ট, ইতালিটাও স্পষ্ট। এখন এই জার্মানি এবং ইতালিতে জাতীয়তাবাদের একটা নতুন রূপের আবির্ভাব ঘটল, যেটা অনেক বেশি আগ্রাসী, আক্রমণাত্মক, যেটা সমস্ত ধরনের রক্ষণশীল পশ্চাৎপদ ভাবনাগুলোকে আত্মসাৎ করে একটি রাজনৈতিক মতাদর্শ হিসেবে মানুষের সামনে উপস্থিত করা হলো। কিসের বিকল্প হিসেবে? উদারনৈতিক সংসদীয় গণতন্ত্র আর কমিউনিজমের। কারণ জার্মানির ওই পর্বের ইতিহাসটার দিকে আমরা যদি চোখ বোলাই, আমরা দেখতে পাবো যে সেই সময় যে লিবারেল বুর্জোয়া, উদারনৈতিক যে গণতন্ত্র এবং বুর্জোয়া ধ্যান ধারণাগুলো, সে আর সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। অর্থাৎ পুরনো পদ্ধতিতে এই উদারনৈতিক গণতন্ত্র আর চলতে পারছিল না। সাধারণ মানুষও আর এই পুরাতন পদ্ধতিকে মেনে নিচ্ছিল না।
এই প্রেক্ষাপটে তাহলে বিকল্প কি? এই উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাটাকে একেবারে উচ্ছেদ করো। সেই উচ্ছেদ করলে কি আসতে পারে? আমরা দেখব যে সেই সময়ে সবচেয়ে শক্তিশালী মতাদর্শ হিসেবে, শক্তিশালী ব্যবস্থা হিসেবে, শক্তিশালী বিকল্প হিসেবে এসেছিল সমাজতন্ত্রের ধারণা। রুশ বিপ্লবের জয় থেকে শুরু করে আরো নানা ঘটনা পশ্চিমী ইউরোপের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেই সমাজতন্ত্র, মার্ক্সবাদ, কমিউনিজমের ধারণা, এই উদারনৈতিক গণতন্ত্রের বিকল্প একটা শক্তিশালী ধারণা, শক্তিশালী ব্যবস্থা, শক্তিশালী পথ পদ্ধতি হিসেবে উপস্থিত হয়েছে। ফলে দুই ধরনের আতঙ্ক তৈরি হলো ওই দেশগুলোর, যে কর্পোরেট সেক্টর গুলো, যে মাল্টি মিলিয়নাররা ছিলেন তাদের সামনে। এক, উদারনৈতিক গণতন্ত্রের মধ্যে দিয়ে তারা আর দেশের মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, সাধারণ মানুষ তা মেনেও নিচ্ছে না। উদারনৈতিক গণতন্ত্রের ব্যর্থতার অভিজ্ঞতা তাদের সামনে রয়েছে। আর আরেকটা হচ্ছে কমিউনিজম, মার্ক্সবাদ, সমাজতান্ত্রিক বিপ্লবের ভয়। এই দুটোর বিকল্প হিসেবে গড়ে উঠেছিল এই নাজি পার্টি, এবং ইতালিতে গড়ে উঠেছিল ফ্যাসিস্ট পার্টি। তারা কি করলো? তারা ওই পুরনো যে শ্রেণী বিভক্ত সমাজ, পুরনো যে উৎপাদন সম্পর্ক, পুরনো যে শ্রম সম্পর্ক, সেই সমস্ত শ্রম সম্পর্কগুলোকে টিকিয়ে রাখে, রাষ্ট্রকে অনেক বেশি শক্তিশালী করে তুলল। রাষ্ট্র হয়ে উঠল কর্পোরেট স্টেট। কিন্তু এই ব্যাখ্যার, এই প্রচলিত ব্যাখ্যাগুলো আমরা জানি, এবং আমরা এটাও দেখতে পাবো যে দুটো দেশেই ব্যর্থ হয়েছিল কমিউনিস্ট বিপ্লবীরা সেখানে বিপ্লব করতে। ফলে বিকল্প হিসেবে সাধারণ মানুষ ওই নাজিবাদ বা ফ্যাসিস্ট যে সিস্টেম, ফ্যাসিস্ট যে পদ্ধতি তাকেই গ্রহণ করলো। আমরা ওই বিতর্কে যাব না যে এটা পদ্ধতি না প্রণালী, ওই বিতর্কে যাব না। কিন্তু এটুকু বলবো যে ইতিহাসের নির্দিষ্ট কাল পর্বে শোষণ এবং দমনের এটা একটা কুৎসিত এবং ভয়ঙ্কর রূপ হচ্ছে ফ্যাসিবাদ। তার মানে নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে জার্মানি এবং ইতালিতে গড়ে উঠেছিল এই ফ্যাসিবাদ। আচ্ছা, ফ্রান্স, ইংল্যান্ড, ইউরোপের অন্যান্য দেশগুলোতেও কিন্তু ফ্যাসিবাদী ইউনিয়ন তৈরি হয়েছিল, তারা মুক্ত ছিল না। এবং ফ্রান্সে বেশ কয়েক বছরের জন্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট তৈরি হয়েছিল, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো ফ্যাসিবাদ কি কি চাইলো বা কি কি করতে চাইলো? এক, তারা একটা মতাদর্শগত বিকল্পকে উপস্থিত করলো, যা উদারনৈতিক গণতন্ত্র নয়, যা সমাজতন্ত্র নয়। তারা এই মতাদর্শগত যে বিকল্প তৈরি করলো, সেটা কিসের আড়ালে করলো? করলো জাতীয়তাবাদের আড়ালে, জাতীয়তাবাদের নামে। এমন একটা জাতীয়তাবাদ যা সর্বগ্রাসী, যেখানে ব্যক্তির সত্তা সে রাষ্ট্রের বেদিমূলে আত্মসমর্পণ করতে বাধ্য, আত্মোৎসর্গ করতে বাধ্য। সেখানে তার প্রশ্ন করার কোনো অধিকার নেই, মাথা তুলে বিকল্প খোঁজার কোনো অধিকার নেই, সমালোচনার অধিকার নেই, অন্য ভাবার অধিকার নেই। হয় তুমি আমার পক্ষে, নয় বিরুদ্ধে, এই দুটোর মাঝামাঝি কিছু নেই। শুধু তাই নয়, হয় তুমি আমার পক্ষে জোরের সাথে কথা বলো, তা যদি না বলো, যদি নীরব থাকো, বিরোধিতা করলে তো তোমাকে একেবারে ধ্বংস করা হবে, আর যদি নীরব থাকো তাহলেও কিন্তু তোমাকে আমি শত্রু হিসেবে চিহ্নিত করব। এই সময়কালের উপর লেখা ব্রেখটের যে নাটক, তা আমাদের দেখাবে যে রূপটা কি বিভৎস, কি ভয়ঙ্কর। কারণ এখন মাঝে মধ্যে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে শুনি যে
কংগ্রেস দেখলাম, সিপিএম দেখলাম, তৃণমূল দেখলাম, আর একটু বিজেপিকে টেস্ট করা যায়। তো এই টেস্ট করার যে ফল কি ভয়ঙ্কর হতে পারে, কারণ বিষ টেস্ট করেছো মানে তুমি আর থাকছো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই টেস্ট করবার জিনিস নয়। সেই আমাদের থেকে শেখার যন্ত্রণা যেন না ভোগ করতে হয়, আমরা যেন দেখে শিখি। দেখে কিভাবে শিখবো? দেখে শিখবো অতীতের ইতিহাস থেকে, আর ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর এদের কীর্তি কাহিনী দেখে। সেটাই যথেষ্ট না, শুধু এটাই যথেষ্ট না, এই রাজ্যের যে ঘটনা তাও আমাদেরকে বিস্মিত করবে যে এরা ক্ষমতায় আসেনি, তৎসত্ত্বেও কি ভয়ঙ্কর রূপ এরা গ্রহণ করেছে। প্রসঙ্গ যদি আসে আমি নিশ্চয়ই বলবো, দুটো কথা না বলে পারছি না। এক, আপনার পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক দল ইউনিভার্সিটি আক্রমণ করেছে দলবদ্ধভাবে, এটা কি কখনো শুনেছে? এ কিন্তু আমাদের যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে একটি রাজনৈতিক দল, গৈরিক ফ্যাসিস্ট রাজনৈতিক দল, তারা করেছে একবার না দুবার, বা একটা ভয়ঙ্কর কাণ্ড করেছে। তো এরা ক্ষমতায় আসেনি, এখনই এই কাজ করছে। এবার ক্ষমতায় আসলে ও তো ইউনিভার্সিটি থেকে ছেলে মেয়েগুলোকে টেনে বের করে মারবে রাস্তায়, যা তারা করেছিল আপনার গুজরাটে, যা তারা করেছে মুজাফফরপুরে, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে এরা এদের থাবা সম্প্রসারিত করতে পেরেছে, সেখানে সেখানে এই ভয়ঙ্কর মানবতা বিরোধী কাজগুলোকে এরা সাফল্যের সাথে সংগঠিত করেছে। এটা মনে করার কোনো কারণ নেই যে এরা শুধু সংখ্যালঘুদেরকে হত্যা করবেন। এরা সমস্ত বিরোধী পক্ষ, সমস্ত মুক্ত চিন্তার মানুষকে, সাধারণ মানুষকে তারা কিন্তু নির্বিবাদে অত্যাচার করবেন, জেলে পুরবেন, ফাঁসি দেবেন, পীড়ন করবেন। ভাবতে পারবেন না, আপনার বিশ্বভারতীর কদিন আগে আমি গিয়েছিলাম, তারও কিছুদিন আগে, মানে করোনা পরিস্থিতির আগেও গিয়েছিলাম, যে সেখানে এরা কি করছে, মানে যেখানে যেখানে এরা সংগঠনগুলো গড়ে তুলেছে সেখানে ভয়ঙ্কর একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এবং এদের পিছনে যেহেতু খুব বড় শক্তি রয়েছে, রাষ্ট্র শক্তি সহায়তা করছে, ফলে এরা নির্দ্বিধায় মারাত্মক কাজ করছেন। দিল্লি ইউনিভার্সিটিতে দেখেছেন, এদের সাথে প্রেস রয়েছে, এদের সাথে আহ সশস্ত্র পুলিশ রয়েছে, এদের সাথে অর্থ রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, এবং যে কথাগুলো আমরা আজকে বলতে চাইছি, এদের সাথে একটা সামাজিক মতাদর্শ রয়েছে যেটা মনের জগৎটাকে নিয়ন্ত্রণ করছে। এবার আমি ওই মূল আলোচনা আসলে ঢুকে পড়তে যাচ্ছিলাম, সরি। মানে আমি ফ্যাসিবাদের রূপ বলতে ওইটুকুই বুঝেছি। আপনি বলুন। আপনি সেই না, তার মানে ধরুন, মানে আপনার কথার বা আলোচনার মাধ্যমে হলো যে ভারতবর্ষ ফ্যাসিস্ট রাজ অলরেডি কায়েম হয়ে গেছে। তো আপনি কি মনে করেন যে ভারতবর্ষ এখন সম্পূর্ণ একটা ফ্যাসিস্ট রাজ কি সম্পূর্ণরূপে কায়েম হয়েছে না আংশিক হয়েছে? না, আপনার এটা কি আমি মনে করি না যে পূর্ণরূপে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তাহলে এই কাজটা আমরা করতে পারতাম না। হুম? একদম কারণ সেই। আহ, ওই আপনি অ্যানাউন্স করেছেন না, ওই তখনই হুম। আপনাকে অ্যারেস্ট করতো, রতনদাকে অ্যারেস্ট করতো, এবং আমাকে অ্যারেস্ট করতো। অথবা সেই ওদের যে বেসরকারি এজেন্টরা রয়েছে তারা আমাদের প্রত্যেকের বাড়িতে এসে গন্ডগোল করতো রাত্রি 12টার সময়। হুম? কারণ সেই 77-এর আগটাও আমরা দেখেছি যে সেই। কি তো সরকারি এবং বেসরকারি উভয় উদ্যোগ কিভাবে মানুষের মানে উভয় উদ্যোগে মুক্ত আমাদেরকে, চিন্তা, হ্যাঁ, মুক্ত, সেই। তো এইটা করতে ধরুন, পারতেন না আপনি। একদমই তাই, সেটাই সেটাই তো। আমার যেটা একটা খুব এটা আমি আশ্চর্য এখানে লাগে, একটা ধরুন, জিনিস একটু যোগ করি, মানে আপনার হ্যাঁ, ওই প্রশ্নের সাথে, যে নিশ্চয়ই। ভারতবর্ষে পূর্ণরূপে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা বা কর্তৃত্ব কায়েম হয়েছে কি হয়নি, হয়নি এটা স্পষ্ট। আমি বলবো যে এই ফ্যাসিবাদ কায়েম হওয়ার ক্ষেত্রে তিনটে স্তর আমরা একটু দেখে নিতে পারি, তাহলে বোঝা যাবে। ফ্যাসিবাদ মূলত আপনার দমনমূলক। শাসক সে
দুটো প্রক্রিয়া চালায়। একটা হলো সে জনগণের মতাদর্শকে প্রভাবিত করে, জনগণের সম্মতি অর্জনের চেষ্টা করে, যেটাকে আমরা বলছি আধিপত্য স্থাপন, হেগিমনি। আর একটা হলো একেবারে বল প্রয়োগ করা, পীড়ন করা, ফাঁসিকার, জেলখানা, লাঠি, পুলিশ, বুলেট ইত্যাদি। এখনো এরা কিন্তু সেই ডমিনেশন বা প্রাধান্য স্থাপনের জায়গায় যায়নি, যার জন্যে এরা এখনো নানাভাবে প্রচার চালাচ্ছে, মানুষের মনন জগৎকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এদের লক্ষ লক্ষ ছেলে মেয়ে আইটি সেলের মধ্যে দিয়ে মিথ্যা প্রচার করছে, একদম মিথ্যা প্রচার করছে, যেগুলো বাজে কথা, একদম অসত্য, অর্ধ সত্য, সেই সমস্তগুলো এরা প্রচার করে যাচ্ছে। তার মানে কি? তার মানে জনগণের সম্মতি অর্জনের চেষ্টা চালাচ্ছে, তার মানে আধিপত্য স্থাপনের চেষ্টা চালাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে তারা যদি সাফল্য লাভ করে, এর যে পরের স্টেজ, পরের স্তর, সেটা হচ্ছে ডিকাডেন্ট হেগিমনি বা ক্ষয়িষ্ণু আধিপত্য। তখন কিন্তু এরা ওই জায়গায় যাবে না, তারা অনেক ঢিলে দেবে। তারা কি করবে? তাদের প্রশাসনের লোক, প্রফেশনাল কেরিয়ারের লোক, তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, উইন ওভার করার চেষ্টা করবে। যারা দোদুল্যমান ইন্টেলেকচুয়াল, মননজীবী মানুষ, তাদেরকে উইন ওভার করার চেষ্টা করবে এই পর্বে। আর শেষ পর্বে, যেখানে একেবারে ন্যূনতম আধিপত্যের আর কোনো জায়গা নেই, খুব সামান্য, শুধু নিজের প্রশাসনিক লোকজনদের সম্মতি অর্জনের প্রক্রিয়া চলবে, সেটাকে বলা হচ্ছে মিনিমাল হেজিমন বা একেবারে ন্যূনতম আধিপত্য। সেখানে ডমিনেশনটাই হবে প্রধান। তো আজকে কিন্তু এখনো পর্যন্ত ওই ডিকাডেন্ট স্তরে বা ক্ষয়িষ্ণু স্তরে বা ন্যূনতম স্তরে বা মিনিমাল হেগিমনি স্তরে এরা এসে পৌঁছতে পারেনি। যদি পৌঁছতে পারে, পৌঁছতে পারবে না। সেই আমরা সেটাই আশা করব, সেটাই আশা করব। তো তোর আমাদের ভারতবর্ষে যেটা সব থেকে বেশি চর্চিত হচ্ছে ফ্যাসিবাদ, ধর্মীয় ফ্যাসিবাদ। মানে আমাদের এখানে যেটা হচ্ছে এটা ধর্মীয় ফ্যাসিবাদ। তো আমার খুব মানে জানতে ইচ্ছা করছে আপনার কাছে, ধরুন ভারতবর্ষ একটা সেকুলার রাষ্ট্র, এবং বেশিরভাগ সময়টাই কোট আনকোট সেকুলার দলরাই ভারতবর্ষে থেকেছে, তারা প্রশাসনে থেকেছেন, সবকিছু করেছেন। তবু এই ধর্মীয় ফ্যাসিবাদের বৃদ্ধি কি করে হলো? মানে এইটা আমার খুব ভাবতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে যে সব সময় সেকুলার দলরাই বেশিরভাগ ক্ষেত্রে ভারতকে শাসন করেছে বা প্রশাসনে তারা থেকেছেন ভারতবর্ষের অধিকাংশ জায়গায়। তবু কেন ধর্মীয় ফ্যাসিবাদ যে দলরা প্রচার করে বা যারা চর্চা করে তাদের কেন বৃদ্ধি ঘটলো? আচ্ছা, এটা একটা খুবই মানে আমাদের কাছে দুঃখজনক যে সেকুলার এই শব্দটা আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে রয়েছে, পরবর্তীকালে যুক্ত হয়েছিল, কিন্তু ধারণাগতভাবে এটা অনেক আগেই এসেছে, 30-এর দশকেই চলে এসেছে। এই সেকুলার রাজনীতিতে সেকুলারিজমের এর প্রথম প্রয়োগ যিনি করেন, গান্ধী নন, নেহেরু নন, সুভাষ বসু নন, করেছিল একটা বাচ্চা ছেলে, একেবারে বাচ্চা ছেলে, যার জন্ম 1907, মৃত্যু 1972, আত্মত্যাগ 1931-এর 23শে মার্চ। তার নাম ভগৎ সিং। ইনি প্রথম করেন যে রাজনীতিকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করতে হবে। 47 সালের পরবর্তীকালে যে নির্বাচনগুলো হয়, আগের নির্বাচনগুলো আমি বাদ দিলাম, অনেক জলঠল মেশানো রয়েছে সেখানে। তো এখন 47 সালের পরবর্তী মানে 50s-এ, 47-এ তো আর ওই সময় তো হয়নি, কারণ তার আগেই গণপরিষদের নির্বাচন হয়ে গেছে, এবং সেগুলো তো একেবারেই সেকুলারিজমের কোনো বালাই ছিল না। যে রাজনৈতিক দলগুলো সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারা কেউ সেকুলারিজমের নীতি ফলো করেননি। তারা যেটা করেছেন সেটা হচ্ছে রিলিজিয়াস নিউট্রালিটি বা ধর্ম নিরপেক্ষতার নীতি। আচ্ছা, রিলিজিয়াস নিউট্রালিটি বা ধর্ম নিরপেক্ষতার নীতির সাথে সেকুলারিজমের কোনো সম্পর্ক নেই। রিলিজিয়াস নিউট্রালিটি মানে হলো
সমস্ত ধর্ম থেকে কোনো নির্দিষ্ট ধর্মকে আমি মদত করলাম না, কিন্তু সমস্ত ধর্মগুলোর অস্তিত্ব স্বীকৃতি এগুলোকে আমি সব স্বীকার করে নিলাম এবং তাদেরকে আমি ইন্ডালজেন্স দিলাম, মদত দিলাম। সেকুলারিজম কি বলছে? রাজনীতি থেকে ধর্ম একদম ছেদ করে দাও, রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায়। পলিটিক্স হ্যাজ নাথিং টু ডু উইথ রিলিজিয়ন। এইটা হচ্ছে আপনার সেকুলারিজমের কনসেপ্ট। আলাদা ভাগ। ধর্ম রাজনীতিতে নাক গলাবে না, রাজনীতিও ধর্মের ব্যাপারে নাক গলাবে না। ধর্ম ব্যক্তিগত বিষয়, কে মানুষ কি বিশ্বাস করছে না করছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো না শিবের গাজন গাইবো, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। বা আদৌ করবো কিনা, এসব মানবো কিনা, বা আমি উদাসীন থাকবো কিনা, আমার ব্যাপার, আমি ঠিক করবো, তুমি কে হে ঠিক করবা? এবং বাবা মারও অধিকার নেই ঠিক করে দেওয়ার ছেলে মেয়ের সে কি ধর্ম পালন করবে, বাদু করবে কিনা। তো এই সেকুলারিজম কিন্তু ভারতবর্ষে কোনো কালে প্রয়োগ করা হয়নি। আপনি রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে দেখুন, মানে অত্যন্ত দুঃখজনক। তারা বিভিন্ন দুর্গাপুজোতে অংশগ্রহণ করছেন। আমি আহ, একটা বামপন্থী সংগঠনের একটু সেমিনারে গিয়েছিলাম, এই বিদ্যাসাগর। তাতে আমার বিষয় ছিল বিদ্যাসাগরের দর্শন ভাবনা এবং বিদ্যাসাগর কিভাবে আপনার ওই চারবাক চর্চার সূত্রপাত করলেন ইত্যাদি। তো সেখানে একজনে বলছেন ওনার মহান আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। ওনাকে ইন্ট্রোডাক্টরি একটা নোট দিতে বলা হয়েছিল। তো আমি ভাবছি যে হায় বিদ্যাসাগর, কোথায় তোমার অঙ্কের হ্যাঁ, কোথায় তোমার চারবাক চর্চা? 200 বছর তো হয়ে গেল তোমার জন্মে, এখনো এই বলছে। এবং কে বলছে? সে একটা কমিউনিস্ট পার্টির পার্টি কার্ড অফ হোল্ডার। এবং আজকে আপনি দেখুন যে যারা একটা সময় বিভিন্ন কমিউনিস্ট যে অর্গানাইজেশন গুলো করতো, তারা একটা বড় সেকশন, একটা বড় সিগনিফিকেন্ট সেকশন, মানে তারা কমিউনিজম করতো সব বুঝো টুঝো না, আপনার ইয়েদেরকে সাপোর্ট দিচ্ছে। আমি নাম করে দুজন চলচ্চিত্র কালকেই টিভিতে দেখবেন, একজন সাক্ষাৎকার দিচ্ছিল, সাক্ষাৎকার মানে ওই সমস্ত বক বক করছিল, আমি উপরে চাঁদিতে গিয়ে দেখি সে বলছে। তো সে ছিল বাম, হলো শাম, তারপর এখন হলো রাম। মানে পরিবর্তনটা বুঝছেন? এবং এরা কিন্তু খুব সিগনিফিকেন্ট লোক, পরিচিত মুখ। হাঁ হয়ে যেতে সব কেউ ছেলে মানুষ নয় কিন্তু, 22-23 বছর 18 বছরের না। না না না। তো এই রাজনৈতিক দলগুলো তারা প্রত্যেকটি ধর্মীয় সংগঠনগুলোকে প্রত্যক্ষ পরোক্ষভাবে পার্সুয়েট করার চেষ্টা করেছে। আংটি পইতে ধারণ করছে, পইতে পড়ছে আপনার কমিউনিস্ট পার্টির লোক লেফটিস্ট, ব্যাগে রয়েছে আপনার কমিউনিস্ট ম্যানিফেস্টো, আর এখানে রয়েছে তিলক। আপনি যাবেন কোথায়? তো এটা আমি কেন বলছি যে সবচেয়ে বেশি আশা তো এদের কাছে করি না, কংগ্রেসের কাছে আশা করি না অবশ্য। কারণ কংগ্রেস কি করেছে না করেছে আমরা তো জানি। বিজেপির কাছে তো কোনো প্রশ্নই নেই, তৃণমূলের কাছে কোনো প্রশ্ন নেই। কারণ যাহা তৃণমূল তার একটা সেকশন তো আজকে দেখছেন ওরা বলছে উইকেট পড়ছে। মতাদর্শগত দিক থেকে তৃণমূল হয়তো একটু সফট ন্যাশনালিজমে বিশ্বাস করে, আর বিজেপি হয়তো আপনার অনেক বেশি উগ্র। কিন্তু আপনার একটা ধারাবাহিকতা রয়েছে, তৃণমূলের সাংগঠনিক আধারই নেই ফ্যাসিস্ট হয়ে উঠবার, তাই হতে পারছে না। অন্যদের ফ্যাসিস্ট হয়ে উঠবার গুণগুলো আছে তার ভেতরে, তাই হয়ে উঠতে পারছে। কারণ আভ্যন্তরীণ গুণ কিন্তু নিয়ন্ত্রণ করে। একটা ডিম একটা নির্দিষ্ট উষ্ণতা একটা মুরগির ছানা পরিণত হবে, কিন্তু ওই সাইজের কোনো পাথর কোনো উষ্ণতাতে মুরগির ছানা পরিণত হবে না। কেন? আভ্যন্তরীণ গুণের জন্য। বস্তুর মর্মমূলে অন্তর্নিহিত দ্বন্দ্বই হলো দ্বন্দ্বতত্ত্বের সার কথা, এই লেইনের বিখ্যাত উক্তি। তো ফলে সেকুলারিজম এখানে প্রয়োগ হয়নি, এটা যেটা প্রয়োগটা হয়েছে মাল্টি রিলিজিয়াস কালচারাল পলিসি, রিলিজিয়াস নিউট্রালিটি। যার ফলে আপনি দেখুন না যে
যত না স্কুল কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল লাইব্রেরি যেগুলো মানুষের কাজে লাগে তার বার বৃদ্ধি ঘটেছে, না মন্দির মসজিদ চার্চ বেড়েছে? আপনি বলুন তো। একদমই তাই, সত্যি কথা বলতে মানে আমিও চর্চা করতে গিয়ে দেখেছি যে মানে আমিও দীর্ঘদিন বিভিন্ন বাম আন্দোলনের সঙ্গে বাম এর সঙ্গে যুক্ত। তাতে যেটা আমি দেখেছি যে আমার কলেজ লাইফেও দেখেছি, আমাকে ক্লাসে বলা হয় যে সিআর নির্বাচনে যে দেখ অমুক ক্লাসে মুসলিম ছাত্র বেশি আছে, সুতরাং আমাদের 9 জন হয়তো দিতে হবে সেই ক্লাসে সিআর, 6 জন মুসলিম ক্যান্ডিডেট দিই, 3 জন হিন্দু ক্যান্ডিডেট দিই। মানে আমার তখনই খুব স্ট্রাইক করলো, এই কি কলেজ লাইফে আমার প্রথম স্ট্রাইক করলো, তাহলে আমরা বামপন্থী ছাত্র আন্দোলন করছি কেন? পরে আমি সেই থেকে আমার মানে মোহভঙ্গ শুরু হলো, যদি বলি আমার মানে দলীয় রাজনীতির মোহভঙ্গ শুরু হলো। তারপরে আমি দেখলাম যে যে বিধানসভা কেন্দ্রে মুসলিম বেশি, আহ, আহ, সেখানে মুসলিম ক্যান্ডিডেট আছে, সব দলই দিচ্ছে, এমন নয় যে মানে কোনো একটি নির্দিষ্ট দল দিচ্ছে। আবার যেখানে হিন্দু বেশি সেখানে হিন্দু, যেখানে তপশিলি জাতি সেখানে তপশিলি জাতি ক্যান্ডিডেট দিতে হচ্ছে। তাহলে আলটিমেটলি একটা কথা আমি শুনছিলাম কিছুদিন আগে, একজন বিজেপির নেতা বলছিলেন যে আমাদের 100 বছর, প্রায় 100 বছর আগে যে এজেন্ডা ছিল আজ আমাদের তাই আছে, আমরা তো আমাদের জায়গায় ঠিকই আছি, কিন্তু তোমরা যারা আমাদের বিরোধিতা করছো, তোমরা যা যা বলতে শুরু করেছিলে তোমরা সবভাবে সেগুলো করোনি। কিন্তু তাহলে কি আপনারও কি কথাটা মনে হয়, মানে যারা বললো যে আমরা সেকুলার, আমরা তারা তারা সত্যি কি তারা সেকুলার থাকতে পারেনি? অন্তত এই দিক দিয়ে ওদের ঘোষিত নীতি ভুল হোক ঠিক হোক, যা করা ওদের জায়গায় সৎ থাকলো। কিন্তু আমরা যারা বামপন্থা বা ধরুন কংগ্রেস বা গান্ধীবাদী হোক, যাই হোক, মানে যে যার মতন বললাম আমি ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম যাই বলি, তো সেটাতে আমরা বোধহয় খুব একটা সৎ থাকতে পারি। মানে আপনার কি মনে হয়? না, মানে আমরা এক্ষেত্রে বলবো যে আমরা বামপন্থীরা আমাদের আত্ম সমীক্ষণের প্রয়োজন, আমাদের আত্মসমালোচনার প্রয়োজন, এবং নির্মমভাবে আত্মসমালোচনার প্রয়োজন। এই জন্যেই যে এই বামপন্থী কিছু করতে পারবে। এখন একদম এই ফ্যাসিস্টরা তারা কিন্তু 1925-এ যখন ওদের সংগঠনটা তৈরি হয় সেখান থেকে আজকে পর্যন্ত প্রায় 100 বছরের কাছাকাছি হতে চললো, তারাও কিন্তু মোটেই সৎ নেই। কিরকম সৎ নেই? ধরুন এদের যে আর্ক এনিমি আম্বেদকর সাহেব, ভগৎ সিং, তো তাদেরকে আজকে ওদের ব্যানারে আনতে হচ্ছে। কোথাও কোথাও রবীন্দ্রনাথকে কোট করছে। যোগেন মন্ডল এদের আর্ক এনিমি, যোগেন মন্ডলকে এরা কোট করছে। তার মানে কম্প্রোমাইজ, তো কম্প্রোমাইজ বলবো না, সরে আসা। আসলে এখানে একটা মজার জিনিস বলি, এই যে এরা হিন্দু হিন্দুত্ব বলছে না, এরা ভীষণ অসৎ। এরা মোটেই এই হিন্দু ধর্ম সম্পর্কে বা হিন্দু ধর্মকে প্রয়োগ করা, প্রতিষ্ঠা করা, এ ব্যাপারে আন্তরিক বা সৎ নয়। এদের দরকার হচ্ছে খাঁচাটা, ভেতরের ওই খোসাটা লাগবে, ভেতরের দানাটা লাগবে না। ওই খোসাটা গুরুত্বপূর্ণ। কেন? খোসাটা হচ্ছে একটা মনোলিথিক সমাজ তৈরি করবে। খোসাটা এক দেশ, এক ভাষা, এক নীতি, এক ধরনের পুঁজির নিয়ন্ত্রণ, একই ধরনের শাসন ইত্যাদিকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। কারণ খোসার ভেতরে যে দানাটা রয়েছে সেই দানাটাকে এরা প্রয়োগ করতে চায় না। যদি প্রয়োগ করতে যায় তাহলে ওরা আর ওই সংগঠনটা করতে পারবে না। উদাহরণ নেওয়া যাক। উদাহরণ হচ্ছে, আমার কাছে একটি বই রয়েছে, এটা হচ্ছে গান্ধীর হোয়াট ইজ হিন্দুইজম। তো গান্ধী এখানে বলছেন পরিষ্কার যে এটা রিলিজিয়ান নয়, এটা ওয়ে অফ লাইফ, এটা ধর্ম না, এটা হলো একটা জীবনধারা। এবং সেই জীবনধারাতে প্রত্যেকে তার নিজের বিশ্বাসকে অনুসরণ করবে, ঈশ্বরের উপাসনা করবে, কেউ আল্লাহর উপাসনা করবে, এবং পিসফুলি, এটা পিসফুলি তারা একে অপরের সাথে, সো ইট লিভস অ্যাট পিস উইথ অল রিলিজিয়ন।
এটা কিন্তু এরা অস্বীকার করছে। তাহলে হিন্দুইজমকে প্রয়োগ করলে এটাকে অস্বীকার করতে হবে। হিন্দুইজমকে যদি এটা প্রয়োগ করতে যায়, তাহলে এই যে ধরুন রামায়ণের 300টা ইন্টারপ্রিটেশন বা হাজারটা ধরনের রামায়ণ একটা গল্পে আছে। হুম, যে গল্পটা হচ্ছে ওই রামের আংটিটা পড়ে গিয়েছিল গর্তের মধ্যে। বলবো গল্পটা? হ্যাঁ, বলুন, একটু বলুন, নিশ্চয়ই। হ্যাঁ, রামের আংটিটা একদম শেষে, মানে 7 কাণ্ড তো এখন সেই উত্তরকাণ্ড, এই উত্তরকাণ্ডটা যদিও প্রক্ষিপ্ত, যাই হোক, সেখানে এই গল্পটা পাওয়া যাবে। ওই আংটিটা হাত থেকে খুলে পড়ে গেছে রামের। এবার আংটিটা গড়াতে গড়াতে একটা ছোট্ট গর্তের মধ্যে পড়েছে, সে তো তুলতে পারছে না। তখন হনুমানকে ডেকেছে, হনুমান যাও। ছোট হয়ে, হনুমান ছোট হতে পারে, সে গর্তের মধ্যে গর্তের মধ্যে ঢুকেছে। সে ঢুকে যাচ্ছে তো যাচ্ছে সোজা পাতালে গিয়ে পৌঁছেছে। তো পাতালে গিয়ে সেখানে পাতাল রাজের সাথে দেখা হয়েছে। পাতাল রাজ বলছে, তুমি ওই আংটিটা যদি, রামের কোন আংটি, সেই আংটিটা যদি অন্যান্য আংটির মধ্যে বেছে নিতে পারো, নিয়ে চলে যাও। বলে একটা থালায় 1000 খানেক আংটি নিয়ে চলে এসেছে, একই ধরনের দেখতে আংটিগুলো। রামের অবতার হিসেবে কাজ করার দায়িত্ব যখনই শেষ হয়েছে, তখনই ওনার হাত থেকে আংটি খুলে পড়েছে। সেই আংটিগুলো পাতাল রাজ জমা করেছে। তার মানে একটা রামায়ণের গল্প নেই, এবং অজস্র রামায়ণ আছে জানেন তো। এবং কোথাও কোথাও সীতা হচ্ছে হিরো, পদ্মাবতী রামায়ণ, বিলঙ্ক রামায়ণ, যে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি, দরকার নেই। তো তার মানে কি, রামের কোন গল্পটাকে এদের প্রয়োজন পড়ছে, সেই কোন গল্পটাকে গল্পটা? প্রয়োজন পড়ছে, সেটা কি যেখানে রাম নিম্ন বর্ণের উপর পীড়ক, রাম যা বলেন সঠিক কথা বলেন, এবং একজন নায়ক, একটা হিরো, একটা আইকন, একটা মতাদর্শ, নির্দিষ্ট একটা মনোভাব, যে মনোভাবটা কি, যে প্রজার কাজ হচ্ছে এই রামকে নিঃশর্ত আনুগত্য দেওয়া। আচ্ছা, কর্পোরেট হাউসের সাথে কিন্তু এই চিন্তাটা মিলে যাচ্ছে, খেয়াল করে দেখুন। তাদের এই যে চরম চূড়ান্ত আধিপত্য সমাজে, তার জন্যে শুধু গায়ের জোরে এটা তো হয় না, তার সাথে লাগে মতাদর্শ। কারণ বাঘকে সার্কাসের বাঘ, সার্কাসের বাঘকে তো শুধু ওই খাঁচায় পুরে রাখলে হয় না, তাকে আফিম দিতে হয়। তো ফলে ফ্যাসিস্টদেরকে একটা নির্দিষ্ট মতাদর্শ দিতে হয় সাধারণ মানুষকে, ওই আফিমের মতো, যাতে মানুষ ঝিমিয়ে পড়ে এবং তার স্বাভাবিক আনুগত্য দিতে শুরু করে এদেরকে, কোনো প্রশ্ন তুলবে না যেখানে। ফলে এরা এপিককে ব্যবহার করছে, এরা জাতীয়তাবাদকে ব্যবহার করছে, এরা ভাষাকে ব্যবহার করছে, এরা ইতিহাসকে বিকৃত করছে এবং ইতিহাসটাকে নির্মাণ করছে। আচ্ছা, এই ইতিহাসটাকে যে এরা রিরাইট করছে, ধরুন এই যে নতুন করে লিখছে, নির্মাণ, পুনর্নির্মাণ করছে, সংজ্ঞা দিচ্ছে, পুনর্সংজ্ঞা দিচ্ছে, কেন দিচ্ছে? এই জন্যে যে একটা যৌথ সম্প্রদায়ের অস্তিত্ব ছিল অতীতে, যে যৌথ সম্প্রদায় স্বার্থ এক, তাদের ইতিহাস গৌরবময়, এই জায়গাটাকে দাঁড় করানো, অর্থাৎ যৌথ সম্প্রদায়, তার সাথে যৌথ স্মৃতি তৈরি করা। আচ্ছা, খেয়াল করুন কেন যৌথ সম্প্রদায় আর যৌথ স্মৃতির প্রয়োজন। এই জন্যই প্রয়োজন যে এই যৌথ সম্প্রদায় এবং তার যৌথ স্মৃতিতে কি রয়েছে, রয়েছে যে 700 বছর ধরে মুসলিম পীড়ন। তাহলে যৌথভাবে আমরা যৌথ ছিলাম, আমরা যৌথভাবে অত্যাচারিত হয়েছি, আজকে কাজ হচ্ছে তার রিভেঞ্জ দেওয়া। চলো বাবরি মসজিদ ভাঙ। গোটাটাই কিন্তু কাল্পনিক, মিথ্যা। মতাদর্শ নির্মাণের এটা একটা অন্যতম লক্ষ্য থাকে, ফ্যাসিস্ট মতাদর্শ, যা বাস্তবতা থেকে সম্পূর্ণ সরিয়ে দেবে একেবারে। এখন এখানে একটা কথা একটু বলে নেওয়া ভালো, যে ধরুন এই বাস্তবতা থেকে মতাদর্শ সরিয়ে নেবে, এখানে একটা এখানে একটা ডায়ালেকটিক্স রয়েছে। ডায়ালেকটিক্সটা আমি একটু আলোচনা করিনি, তাহলে হয়তো সুবিধা হবে। যে ব্যক্তি মানুষ
আম, তার যে অস্তিত্ব, তার যে মনোভাব, সেই মনোভাবটা গড়ে ওঠে দুটো প্রভাবের মধ্য দিয়ে। একটা হচ্ছে প্রত্যক্ষ প্রভাব, আর একটা হচ্ছে পরোক্ষ প্রভাব। প্রত্যক্ষ প্রভাবটা কি? ব্যক্তির অর্থনৈতিক সামাজিক অবস্থানের প্রভাব। আর আরেকটা হচ্ছে পরোক্ষভাবে আদর্শের প্রভাব। আমি একজন শ্রমিক, আমি কারখানায় কাজ করি, সেখানে আমি দৈনন্দিন নানান অভিজ্ঞতা পাই এবং সেই অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে বুঝতে পারি যে সমস্ত শ্রমিককে একসাথে লড়তে হবে। মালিক সে আমার মোটেই বন্ধু নয়, কারণ কাজ করার যে জায়গাটা, সেই জায়গাটা অসহনীয়, দুঃসহ, যন্ত্রণাদায়ক। ফলে আমাকে এটার বিরুদ্ধে লড়তে হবে, এটা আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বুঝতে পারি। কিন্তু এর বাইরে ওই শ্রমিককে একটা বৃহত্তর সামাজিক জীবনযাপন করতে হয়, সেখানে একটা সামাজিক মতাদর্শ থাকে, যে মতাদর্শ তার ওই ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেই ব্যক্তিগত অভিজ্ঞতাকে অপসারণ করে অন্য আর একটা ভাবনা চাপিয়ে দেয়। কিরকম? যে এটা তোমার নিয়তি, তোমার ভাগ্যে ছিল, পূর্বজন্মের পাপ, অথবা ভগবান যা দেন সব ভালোর জন্য দেন। সে আসলে আহ এখন আপনি বললেন যে এদেরকে ল- লড়াই করতে গেলে বামরাই হচ্ছে মানে সঠিক এদের বিরুদ্ধে লড়াই করার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করছি যে ধরেন বাংলার কথাই যদি বলি, বা বামরা বহু ভাগে বিভক্ত, তাদের মধ্যে অনেক দ্বিধা, মানে কিভাবে লড়াই করব, কেউ বলছে না ভোটে লড়াই করতে হবে, কেউ বলছে না অন্যভাবে লড়াই করতে হবে, বিভিন্ন রকম একটা দ্বিধা। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনার মনে হয় যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করা বামেদের কি করা উচিত, বা কিভাবে তারা মোটামুটি কাছে আসতে পারে, কি ধরনের ভাবনা থেকে? এখন আমি একটা সাধারণ কতগুলো জিনিস বলতে পারি। কারণ উম, এই চেয়ার টেবিলে বসে ওই লড়াইয়ের ব্যাপারটা হবে না, ওটা পথে হবে। হুম? একদম। উম, হুম। একটা হচ্ছে দীর্ঘস্থায়ী পথ, আর একটা হচ্ছে এই মুহূর্তের পথ। সমাজে যে পরিবর্তনগুলো ঘটে, ধরুন অর্থনৈতিক এবং প্রযুক্তিগত যে পরিবর্তন দ্রুত হয়, মতাদর্শগত পরিবর্তন, মানসিকতার পরিবর্তন দ্রুত হয় না, অনেক সময় পিছিয়ে পড়ে। যার ফলে মতাদর্শগত পরিবর্তনের জন্য সুসংগঠিতভাবে মানুষকে সচেতন করবার জন্য বিভিন্ন প্রক্রিয়া লাগে, সংঘ সমিতি তৈরি করতে হয়। এবং দুইয়ের মধ্যে যদি ভেদ তৈরি হয়, অর্থাৎ অর্থনৈতিক পরিবর্তন এবং মানসিকতার পরিবর্তন, তাহলে কিন্তু মানসিকতা হয় অর্থনীতিকে পিছনে টানবে, অথবা অর্থনীতি সেটা নিজের প্রয়োজনীয় মানসিকতাকে পাল্টাবে, সামঞ্জস্যপূর্ণ হবে না। মানে ধরুন যদি আমি ধুতি পরি, এখন আমার এই ধুতি পরার যে মানসিকতা, যে সংস্কৃতি, যে মনোভাব, যে আহ, মানসিক একটা আরাম, কিন্তু ধুতি পরাটার সাথে, পোশাকের সাথে একটা দেখবেন সাংস্কৃতিক মানসিক একটা আরাম, একটা আনন্দের ব্যাপার রয়েছে। আমি দীর্ঘদিন অভ্যস্ত, আমার চোখ অভ্যস্ত, শরীর অভ্যস্ত। হম এখন যেমন প্যান্টে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো এইটা কে সরিয়ে আমি জিন্সের প্যান্ট বাজারে যদি নিয়ে আসি, লোকে কেউ কিনবে না। কিনবে না তো, কিনবো কেন আমি? কারণ ওটা দূরের অপরিচিত জিনিস, তাহলে ওইটাকে পরিচিত করাতে হবে। তার জন্য ফিল্ম আর্টিস্টদের দিয়ে, আরো যারা সেলিব্রিটি রয়েছেন তাদেরকে দিয়ে ওই পোশাকগুলো পরাতে হবে, ওই কথাগুলোকে বলাতে হবে, প্রচুর বিজ্ঞাপন দিতে হবে। এবং পাঠ্য বইগুলোতে উদাহরণ হিসেবে, ছবি হিসেবে ওই ছবিগুলোকে আনতে হবে, যেগুলো ওর মার্কেটিং এর জন্য উপযোগী হয়ে যাবে। অর্থাৎ ওই মনটা তৈরি করার কাজটা করতে হবে। জিন্সের প্যান্ট কেনার মন তৈরি না হলে জিন্সের প্যান্টের বিক্রির বাজারও তৈরি হবে না। ফলে কর্পোরেট সেক্টরের প্রয়োজন ওইরকম একটা মন তৈরি করা, যে মনটা তার নিজের স্বার্থে কাজে লাগবে, ওটার সম্পূরক হতে হবে, ওইটা সমানুপাতিক হতে হবে। হুম
এখন এই তাত্ত্বিক চিন্তা ভাবনার পরিবর্তন, অর্থাৎ মানুষের যে ভাবনার যে পরিবর্তন, প্রগতিশীল চিন্তা তাদের মধ্যে নিয়ে যাওয়া, এই কাজটা তো করতে হবে। এটা কিন্তু দীর্ঘস্থায়ী, কারণ একটু সময় লাগে। পাশাপাশি, এবং এটার সাথে আমি একটা জিনিস যুক্ত করি, দেখুন এই যে 1925 সালে তৈরি হওয়া যে ফ্যাসিস্ট অর্গানাইজেশনটা, ওরা কিন্তু বিভিন্ন জায়গায় স্কুল তৈরি করেছে, জানেন তো। নন্দগোপাল ভট্টাচার্য, তিনি এই হিন্দু মৌলবাদের ক্ষমা নেই বলে একটা বই লিখেছিলেন, এবং তাতে দেখিয়েছেন যে 80 এবং 90-এর দশকে বিশেষ করে যে পশ্চিমবঙ্গে কত আরএসএস বেড়েছে, আরএসএস এর স্কুল কি হারে বেড়েছে 80-90-এর দশকে। তারপর তো পরবর্তীকালে একেবারে পত্রপুষ্পে সে আরো 20 গাছ আরো বেড়ে উঠেছে, যার ফলে আজকে আমাদের চোখে পড়ছে। মানে বিজেপির কি আছে, আছে তো ওই ফ্যাসিস্ট অর্গানাইজেশনটা, আরএসএস। তো এখন এরা কিন্তু স্কুলটা তৈরি করেছে, ওই কাজটা কিন্তু চালিয়ে গেছে। দারুণ মুসলিম বিদ্বেষ, ভয়ঙ্কর রকমের পাকিস্তান বিদ্বেষ, কমিউনিস্ট বিদ্বেষ, প্রগতিশীল মানুষদের প্রতি বিদ্বেষ। এবং দেখুন কি দুঃসাহস এদের। এরা সুকান্ত ভট্টাচার্যের নামটা পরে আসা উচিত, আগে বলা উচিত বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত, কাজী নজরুল ইসলাম, এদের সম্পর্কে যে মন্তব্য করছে সে কল্পনা করা যায় না। এবং কোন কোন বাঙালি, দুঃখজনক ভাবে তারা বাঙালি, বাংলা নাম, বাংলা ভাষায় জন্ম, আদৌ তারা বাঙালি কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে, তারা এদের সাথে হ্যাঁ হ্যাঁ করছে। ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। রবীন্দ্রনাথ বাদ দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি কোথায় দাঁড়াবে? সুকান্ত বাদ দিয়ে কোথায় দাঁড়াবে? মনোরঞ্জন ব্যাপারীদের বাদ দিয়ে কোথায় যাবে? এই যে লালনকে বাদ দিয়ে কোথায় যাবে বাংলা সংস্কৃতি? এদেরকে বাদ দিয়ে বাংলা, বাঙালি এসব ভাবা যাবে? এটা কোনো জাত্যাভিমানের কথা বলছি না কিন্তু, কারণ আমরা মনে করি যে মানব পরিচয়টি সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই ভাষা, এই সাহিত্যকে আজকে এরা নষ্ট করে দিতে চাইছে, ধ্বংস করে দিতে চাইছে। আজকে কেন্দ্রীয় যে ওয়ার্কশপ গুলো হচ্ছে আইসিএসসি এবং সিবিএসসি, সেখানে বাংলা ভাষা নেই। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত পীড়াদায়। বাংলা ভাষা গোল্ড মাইন। সত্যি আমার না, আমি আসলে কেন এতগুলো একটু আবেগের কথা বলে ফেললাম, এদেরকে কিন্তু এই পদ্ধতিতে একটা লড়তে হবে, আর সাংগঠনিক ভাবে লড়তে হবে। একদম একদম। এবং আমার এক বন্ধু আমাকে বলেছিল যে আচ্ছা বলতো, বাঙালিরা কি করে ওই পার্টিটা করে, এত তারা বাঙালিদের গাল দেয়। আমাকে খুব একজন বন্ধু, সে রাজনীতি করে না, কিন্তু সে আমাকে খুব সরল একটি প্রশ্ন করেছিল, এবং আপনার কথাতে সে সত্যি মানে সত্যি প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। মানে যেভাবে ওরা আমাদের যারা আদর্শ মানুষ বা যারা যুক্তিবাদী মানুষ, তাদেরকে যেভাবে ওরা খণ্ডন করে, যে ভাষায় করে এবং যে ভাষায় কথা বলে, মানে বলতে 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 এখন অমর্ত্য সেন সম্বন্ধে এমন, ওনার এতগুলো বিয়ে, এমন বোকা বোকা কথাবার্তা তারা বলেন। মাইকেল মধুসূদন সম্বন্ধে এমন একটা কথা বলছেন, কেউ একটা বলছে যে ঠিক আছে বিদেশিনীকে বিয়ে করেছেন, তাই কেউ বলছে সাদা চামড়া, মানে অদ্ভুত, মানে যুক্তিহীন কথা। এবং আপনার কথা অনুযায়ী আমরা সেগুলোতে হ্যাঁ করছি। যারা বলছে তাদের কোনো ক্রেডেনশিয়াল নেই, তাদের কোনো একটা দায়বদ্ধতা নেই। যাদের সম্বন্ধে বলছে, আজকে বাঙালি কিন্তু তাদের কথা স্মরণ করে, বাঙালি কেন, সমগ্র ভারতীয় তাদের কথা স্মরণ করে আমরা কিন্তু গর্বিত হই। কিন্তু আমরা কিরকম মানে মেনে নিচ্ছি, মানে মস্তিষ্কে যে কারফিউ হয়ে যাওয়া। ওদের আপনি আলোচনার শুরুতেই বলেছিলেন, ওরা এমন ভাবে করে, খাইয়ে দেয়, এমন ভাবে মাদকতা এনে দেয় যে তখন আর মাথা কাজ করে না। তো আমার এখন সত্যি মনে হয় বোধহয় মাথা বোধহয় কাজ করছে না। তো যখন এরকম একটা সময় এলো, মানে আলোচনা চলে এলো যে বিভিন্ন সংস্কৃতি কর্মী, লেখক, শিল্পী, আপনি নিজে একজন গবেষক, লেখক, এবং তো এই সময় দাঁড়িয়ে আপনি
মনে করেন যে এই ধরনের মানুষদের প্রথম প্রশ্ন কি করণীয়? আমরা যারা ধরুন ওই আপনি বললেন যে কালকে রাম, তারপর ডান, তারপর বাম, সবুজ হলুদ, যারা বেনিয়া সহ কালার হয়ে গেছে, তাদের কথা ছেড়ে দিন। যখন যে আসবে তাদের পেছন পেছন তাদেরকে পোঁ ধরতে হবে, এবং সে পোঁ ধরার জন্য একটা করে কারণ তারা খাড়া করবে, যে এই জন্য মানে তারা একদম ধোয়া তুলসী পাতা, তাদের কোনো দোষে তারা একদম এত নীতিবাগীশ যে যতদিন পাচ্ছিল ততদিন ঠিক আছে, ঠিক ছিল, এবার আরো বেশি দিচ্ছে। সুতরাং আমাদের এবার সেখানে যে মানে অনেকটা না, আমি আর মানে ওপেন এর মানে ফোরামে বলতে ইচ্ছা করে না, মানে কিছু মানুষ আছে না যে আচ্ছা তুই 5 টাকা দিবি, আচ্ছা আমি তাহলে তোকে 7টা দেবো তোর কাছে, মানে একটা বিজনেস করে নিয়েছে। হ্যাঁ, তো সেরকম যারা করছে, তো এটা মানুষকে বুঝতে হবে। আসলে রাজনৈতিক দলগুলোর দোষ হচ্ছে এদেরকে নিয়ে মাতামাতি করে, মানে এরকম কিছু লোককে নিয়ে মাতামাতি করে, যে ব্র্যান্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। কারণ সে আলেকজান্ডার পুরুর কথা আমার মনে হয় যে তুমি যখন বিশ্বাসঘাতকতা ওখানে করে, তুমি আমারও কোনোদিন হতে পারবে না, এটা রাজনৈতিক দলরা বোধহয় বলতে পারে না। তো যাই হোক, তো এই জায়গায় দাঁড়িয়ে যারা ধরুন নিজেদেরকে বিক্রি করছেন না, এখনো লড়াই করে যাচ্ছেন আপনাদের মতো যেসব মানুষরা, বা আরো অনেক মানুষ যারা আছেন, হয়তো আমাদের ভাষায় সো কল তাদেরকে আমরা বলি না যে সেলিব্রিটি, এখন সেলিব্রিটি তো আমরাই বানিয়ে দিই, মিডিয়া বানিয়ে দেয়। আর মেন স্ট্রিম মিডিয়া যে একদম হ্যাঁ, কারণ আপনার বই আমি যখন পড়ছি, আর একজন খুব মানে বেশ নাম করা মানুষের, কারণ তার ব্যাখ্যা দেখছি অনেকগুলো মানে টুকে আনা, সেও দেখতে পাচ্ছি আমি, যেহেতু আমি লোক সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে একটু গবেষণা করা বা সংস্কৃতি নিয়ে গবেষণা করা, ডকুমেন্টারি করার কাজটা করি আমি। তো এই জায়গায় দাঁড়িয়ে যারা আপনারা এখনো মেরুদণ্ডের পার্থক্যটা বোঝাচ্ছেন, তো তাদের কাছে আপনি কি বলেন, তাদের এই সময়টাকে কিভাবে লড়াই করতে হবে, বা কিভাবে আমাদের এই সময়টাকে প্রতিরোধ করতে হবে এরকম একটা খারাপ সময়? এখন দেখুন, যার যা সামর্থ্য রয়েছে তাকে সেটা নিয়েই ঝাঁপাতে হবে। যে যা পারবেন, যতটুকু পারবেন, চারপাশটা সম্পর্কে যে যত সচেতন হবেন এবং বুঝবেন যে আমি এতটা ওজন তুলতে পারি, তিনি ততটুকু করবেন। আর এটা একটা ঐতিহাসিক দায়িত্ব, কারণ সুস্থ স্বাভাবিক মানুষ, সে মুক্ত চিন্তায় বিশ্বাসী, সে স্বাধীনভাবে থাকতে চায়, সে তার অধিকারকে প্রয়োগ করতে চায়, দায়িত্ব সম্পর্কে সে সচেতন। তাই গোটা জগৎটাকেই ফ্যাসিবাদ কিন্তু অন্ধকার করে দেয়। কারণ ফ্যাসিবাদ যুক্তিবাদের বিরোধী, ফ্যাসিবাদ অসত্যকে, অবাস্তবকে কাল্পনিকতা দিয়ে, কাল্পনিকতার মোড়কে অনেক মধুময় করে তোলবার চেষ্টা করে, বাস্তবকে অপসারণ করে, সেখানে প্রতিষ্ঠা করে কাল্পনিক ভাবনা চিন্তা, ভ্রান্ত ভাবনা চিন্তাগুলোকে। গোটাটা মিথ্যার উপর দাঁড়িয়ে রয়েছে। ভালোবাসার এরা শত্রু, এরা মানুষের খাদ্যের স্বাধীনতার শত্রু, এবং যারা ভালোবাসার শত্রু তারা তো সভ্যতার শত্রু। কারণ ভালোবাসা বোধহয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর সম্পর্ক, সেখানে এরা লাভ জিহাদ নাম দিয়ে তারা কি চেষ্টা করছে, দেয়াল তুলে। তো এখন এটা একটা অত্যন্ত পেনফুল, অত্যন্ত যন্ত্রণাদায়ক। কে কাকে ভালোবাসবে, কার সাথে কার যোগাযোগ হবে মনের, তুমি কে হে নিয়ন্ত্রণ করবা, এরা করবে। ফলে রুবিনা কোনোদিনই সে তন্ময়ের প্রেমে পড়তে পারবে না, আর অতসীও কোনোদিন আনোয়ারের প্রেমে পড়তে পারবে না, কারণ তাদের মধ্যে শুরু থেকেই দেয়াল তুলে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে উচ্চবর্ণ, নিম্নবর্ণ, যে বর্ণ ব্যবস্থা থেকে আমরা বিনাশ চাইছি, হটিয়ে দিতে চাইছি, মানে আসলে দুটো জিনিস মানে টানা বলতে পারলে সুবিধা হতো, যে ফ্যাসিবাদের সাথে ব্রাহ্মণ্যতন্ত্র, পিতৃতন্ত্র, ধর্মতন্ত্র, এগুলো কিভাবে কিভাবে কাজ করে, মাত্র মানে এগুলো সব একে অপরের সাথে যুক্ত রয়েছে, যুক্ত, হ্যাঁ, পরিপূরক। কিভাবে নারীর উপর সে পীড়ন করে, নারীকে সে
তার দমনমূলক অবস্থা থেকে মেনে নিতে কিভাবে সাহায্য করে। কারণ ওই ওই যে মতাদর্শের কথা আমরা বলছিলাম, সেই মতাদর্শ ওর সে কি করে, সে অর্থনৈতিক যে প্রক্রিয়াগুলো তাকে কিন্তু প্রতিফলিত করে। ঠিক একইভাবে সে ওই অর্থনৈতিক প্রক্রিয়ার বৈধতাকরণের যুক্তিগুলো মানুষের মনের মধ্যে অনুপ্রবিষ্ট করিয়ে দেয় যে ঠিক চলছে, যা চলছে। অর্থাৎ মালিক, সে তার পুঁজি আছে, সে শাসন শোষণ ইত্যাদি ইত্যাদি করবে, আর শ্রমিক তোমাকে এটা মেনে নিতে হবে ভাই, এটাই প্রকৃতির নিয়ম। এই যুক্তিটা কিন্তু এই ফ্যাসিস্ট মতাদর্শ সবসময় সাপ্লাই করে। নেতা নেতা সে ভালো হোক খারাপ হোক, সে দুশ্চরিত্র হোক, যাই হোক, তাকে তোমাকে মেনে নিতে হবে, প্রশ্ন তোলা যাবে না। প্রশ্নহীন একটা জগৎ তৈরি করা, সৃষ্টি করাই ফ্যাসিবাদের একটা বড় লক্ষ্য থাকে। কারণ ফ্যাসিবাদ এটাই চায়, এই একটা ভয়ঙ্কর রকমের একত্ব, একটা মনোলিথিক, একটা এক শৈলজ যে ব্যবস্থা, একটা দমবন্ধকর ব্যবস্থা, যেখানে রাষ্ট্র নেতা এবং তাদের ফ্যাসিস্ট মতাদর্শ এছাড়া কিছু নেই। এবার ভারতবর্ষে এর বেদটা খুব চমৎকার। বেদ, এই যে জমিটা চমৎকার আর উর্বর জমি। কেন? এখানে তিনটে তন্ত্রের সংযোগ রয়েছে। একটা হচ্ছে পিতৃতন্ত্র, একটা হচ্ছে আপনার ব্রাহ্মণ্যতন্ত্র, আর একটা হচ্ছে ধর্মতন্ত্র। এই তিনে মিলে মিশে গিয়ে ওই শোষণমূলক বৈষম্যমূলক যে অর্থনৈতিক ব্যবস্থা, তো তাকে শক্তিশালী করে, তাকে টিকিয়ে রাখে, তাকে বৈধতা দেয়, তাকে যুক্তিসম্মত করে তোলে। এই যার ফলে আরএসএস আপনার এত কথা বলছে, তো এরা ভারতীয় সংবিধান মানে না, জানেন তো। এই বিজেপির বাবারা, তারা কোনোদিন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। আমি আরএসএস এর যে গুরু গোলওয়ালকারের একটা কথা পড়তে পারি, সে পড়লে শুনলে হাঁ হয়ে যাবে। সে গোলওয়ালকার বলছেন যে ইংরেজদের তাড়িয়ে দেশ স্বাধীন করার অনুপ্রেরণায় উদ্দীপ্ত হয়ে বহু মানুষ কাজ করে গেছেন। ইংরেজরা আনুষ্ঠানিকভাবে চলে যাওয়ার পর এই অনুপ্রেরণা শিথিল হয়ে পড়েছে। সত্যি বলতে কি, এত অনুপ্রেরণার কোনো প্রয়োজনই ছিল না। মনে রাখা দরকার, আমরা আমাদের অঙ্গীকারে ধর্ম ও সংস্কৃতি রক্ষা করার সাহায্যে দেশের স্বাধীনতার কথা বলেছিলাম। সেখানে ইংরেজদের চলে যাওয়া সংক্রান্ত কোনো কথা ছিল না। মানে সব স্বাধীনতার কথা আমরা ভাবিনি। শত্রু, এক নম্বর শত্রু হচ্ছে এই জবনরা। তাদেরকে পিটাও, তাদেরকে মারো, মানে এরা আসলে ব্রিটিশদের এজেন্ট হিসেবে কাজ করেছে। সাভারকার, হেডগেওয়ার, এবং যতভাবে ব্রিটিশ শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা যায় তারা প্রত্যেকে করেছিল। অগস্ট আন্দোলনের সময় মন্ত্রী ছিল আমাদের শ্যামাপ্রসাদ। সেই সময় পুলিশ যে অত্যাচার চালিয়েছিল সাধারণ মানুষের সময়, সেই মন্ত্রিসভায় তো ছিল শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদ তো সেই জন্য পদত্যাগ করেনি। অর্থাৎ এদের ইতিহাস হচ্ছে বিশ্বাসঘাতকতার ইতিহাস। এদের ইতিহাস হচ্ছে স্বাধীনতার বিরোধী ইতিহাস। এবং ভগৎ সিং এদেরকে চাপকে চেন ধরে যেভাবে তিনি তার আলোচনাগুলোতে বলেছেন, ওইটুকু যে একটা ছেলে, তিনি কিন্তু বুঝতে পেরেছেন এদের স্বরূপটা কি, এবং সেই অনুযায়ী একদম চাপকে চেন ধরে সেই ভগৎ সিংকে ওরা খেয়ে নেওয়ার চেষ্টা করছে। তা ওরা বলছে কি করে, ওরা ওদের আদর্শে ঠিক করে রয়েছে। আম্বেদকরের ছবি লাগাচ্ছে কি করে? নেই, ওরা অসম্ভব অসৎ। মুসলিম ওই যে স্কাল ক্যাপ আছে না, নামাজের টুপি, সেই টুপি পরে এবিভিপির লোকজন তারা এনআরসি বিরোধী মিছিলে ঢুকে পুলিশের গাড়িতে ঢিল ছুটছে, আগুন জ্বালাচ্ছে ওদের দুর্নাম করার জন্য। তা আমরা তো এসব দেখেছি, সব কাগজে বেরিয়েছে। অর্ণব গোস্বামীরা তারা ডক্টর ভিডিও দেখাচ্ছেন জেএনইউ এর ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। সেখানে ইউনিভার্সিটির মধ্যে ঢুকে কি অত্যাচারটা তারা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত যুক্ত হয়ে পড়ছেন আমাদের বিভিন্ন ছোটখাটো ইউনিভার্সিটির ঘটনা, কোনো ছাত্রছাত্রীকে যে কোনো সবগুলো অটোনমাস বডিগুলোকে তো শেষ করে দেওয়া হচ্ছে। যে কোনো মানে ইতিহাসের যেগুলো ইতিহাস কাউন্সিল হোক, ওদিকে বিজ্ঞানের, এগুলো প্রত্যেকটা এমন এমন বিষয় আলোচনায় আসছে মানে হাস্যকর।
মানে একটা বিজ্ঞানের রামচরণ শর্মা, হরবংশ মুখিয়া, রমিলা থাপার, মুসলিউল হাসান, এদের প্রত্যেকের লেখা এডিট করছে আর বাদ দিচ্ছে। হ্যাঁ, এটা আপনার কাছে কল্পনাই করতে শুনছিলাম। পারবেন না। সে আমি আপনাকে কোট করতে পারি, আমার কাছে রয়েছে যে কোন অংশগুলো আগে ছিল, কোন অংশগুলো বাদ দিয়েছে, মানে ওদের অপছন্দ যেগুলো সেগুলো তারা বাদ দিয়েছে। এবং এবং এমন এটাই তো তার ফ্যাসিবাদের একটা রূপ। এই হচ্ছে ফ্যাসিবাদ। একদমই তাই, এটাই। আমার একটা প্রশ্ন খুব মনে হচ্ছে, আপনি একটা বলছিলেন যে ধরুন 80-90 এর দশকে প্রচুর স্কুল হলো আরএসএস, সে প্রচুর স্কুল হলো, কিন্তু উল্টো দিকে ধরুন যারা আমরা সেকুলার উদার মানসিকতা মনে করি নিজেদেরকে, বা সেই লড়াই থাকার বামপন্থী মানুষ থাকার চেষ্টা করি, তো আমরা পাশাপাশি বিজ্ঞান মনস্কতা, বিভিন্ন বিজ্ঞানে যেসব ওয়ার্কশপ হতো, বিভিন্ন রকমের আয়োজন হতো, সেগুলো কেন আস্তে আস্তে বন্ধ মানে হয়ে গেল? মানে আমরা কেন সেই আর আমরা বাড়াতে? হ্যাঁ, ওর কারণ হচ্ছে আমরা অ্যামেচার ছিলাম, ওরা প্রফেশনাল, পেড ক্যাডার ছিল ওদের। দারুণ কথা। হ্যাঁ, সেই আমরা অর্থাৎ আমাদের এই যে প্রফেশনাল রেভলিউশনারি একটা কথা ব্যবহার করা হয়েছে, এই যে ক্যাজুয়াল আর অ্যামেচার রেভলিউশনারি দিয়ে কিছু হবে না, ফলে ছিল বাম, হবে শাম, পরে রাম, অ্যামেচার। এবং সে কমিউনিস্ট ম্যানিফেস্টোর একটা লাইন না পড়েই সে মার্কসিজম সম্পর্কে বগর বগর করবে, আজে বাজে কথা বলবে, কোনো ক্লাসিক না পড়ি। ক্লাসিক মানে সেগুলো ধর্মগ্রন্থ নয়, কিন্তু কিন্তু আমাদের তো অতীত থেকে শিখতে হয়। এই কি যেন বলে, ইরফান হাবিব মার্কসের একটা সমালোচনা করছেন, বুঝলেন, ওই মার্কসের এশিয়াটিক অর্ডার প্রোডাকশন নিয়ে। কিন্তু তার মানে মার্কসকে ছুঁড়ে ফেলছেন না, মার্কসের পদ্ধতিকেই অনুসরণ করছেন। খোদ এঙ্গেলস এবং মার্কস তারা নিজেরা নিজেদেরকে সমালোচনা করছেন, ভাবাই যাবে না। ওই আপনার এন্ড অফ জার্মান ক্লাসিক্যাল ফিলোসফি, তাতে এঙ্গেলস নিজেকে বলছে যে আমরা ওই সময় এগুলো দেখিনি, আজকে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে আত্মসমালোচনা করা, মূল কারণ হচ্ছে কোনো কিছুই দাঁড়িয়ে নেই, সমস্ত কিছুই বিকশিত হচ্ছে, আর বিকশিত হচ্ছে বলেই পরিবর্তিত হচ্ছে। ফলে নতুন নতুন পরিবেশ পরিস্থিতিতে আমাদের ওই পদ্ধতিটাকে সেই অনুযায়ী প্রয়োগ করতে হচ্ছে। তো মার্ক্সবাদ লেনিনবাদ এটা তো একটা পদ্ধতি, এটা কোনো ধর্মগ্রন্থ নয় এগুলো। কিন্তু আমরা তৎসত্ত্বেও পড়ি কেন? কারণ অতীতের শিক্ষার জন্য। মৌল ধারণাটা কি? আমরা কি নিউটনের লেখা পড়ি না? পড়ি তো। আরো পুরো পিছনে চলে যাই আমরা, পড়ি না আমরা ডেমোক্রিটাসের লেখা? পড়ি তো, কারণ পড়ার জন্য আমাদের জানতে, আভাগাদ্র পড়তে হয়। এর মূল কথাটা হচ্ছে যে অতীতটাকে আমাদের জানতে হয়। জানতে হয় এই জন্যে যে মূলটা কি ছিল, গাছটার ইতিহাস নেওয়ার জন্য। তার মানে ওই শেকড়ের মধ্যে মুখ ডুবিয়ে বিকশিত হচ্ছে, সেই বিকাশ ধারার সাথে সাথে গাছের ডালগুলোতে চড়া, আরো আকাশে ওঠার চেষ্টা। কিন্তু তার মানে গাছের গোড়া আর শিকড়কে অস্বীকার করা না। একদম একদম সেটাই। সেই মানে, তো আমরা মানে আপনার সঙ্গে আলোচনা করতে বসলে মনে হয় যে সময় কি করে কেটে যাচ্ছে। আলোচনা একদিনে তো সম্পূর্ণ হবে না কনিষ্কদা। আমরা আগামী দিনেও এই চর্চা চালাবো, আমাদের স্টাডি সার্কেলেও চর্চা চালাবো। অনেক কিছু আপনার কাছে আরো জানার বাকি থেকে যাচ্ছে, তবু শেষ করতেই হয়। তো একটা জিনিস যেটা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে যদি আপনাকে বলি যে কোন তিনটে কাজ আমাদের মতো সংস্কৃতি কর্মীদের করা উচিত মূলত। কারণ দেখুন, বড় বড় ক্ষেত্র আজকে বড় কাগজ ছোট কাগজকে খেয়ে ফেলছে। হ্যাঁ, বড় দোকান ছোট দোকান, পাড়ার দোকানকে খেয়ে ফেলছে, বড় সেলুন ছোট সেলুনে কেউ যায় না। এবার এই কোভিড-19 বলুন, স্যানিটাইজেশনের নাম বলুন, পরিষ্কার পরিচ্ছন্ন নাম করে আমাদের আগে থেকে একটা চলছিল যে আপনার, এটা আমার ব্যক্তিগত একটা অনুভূতি যে সবাই ওই টু পাইস হোটেলে খাবি না, নোংরা দেখিস না, কিন্তু আমরা ওই খাবারটাই ওই বড় রেস্টুরেন্টে খেতে যাই, তার কিচেনটা আমরা দেখি না সেটা আরো কত নোংরা, কিন্তু আমরা মনে করি যে এটা খুব ভালো। তো আমার একটা কোনো জায়গায় ভয় কাজ করছে
যে আর ওই স্যানিটাইজেশন পরিষ্কার পরিচ্ছন্নতার নাম করে ছোট ছোট উদ্যোগগুলোকে শেষ করে দেওয়া হবে, ছোট সেলুন, ছোট চায়ের দোকান, ছোট হোটেল, পাশাপাশি সংস্কৃতি কর্মীদের ছোট ছোট স্কুল, ছোট ছোট আলোচনা কেন্দ্র, ছোট ছোট স্টাডি সার্কেল, ছোট ছোট ম্যাগাজিন, এগুলো এমনি এই সংকটকালে খুবই তারা খারাপ অবস্থার মধ্যে আছে। তো আগামী দিনে তো আরো সংকটে যাবে। এবং আমার ব্যক্তিগতভাবে কাজ করতে যাওয়ার অভিজ্ঞতা থেকে দেখেছি ছোট ছোট কাজগুলোই যারা করে তাদের তো লাভ করতে হবে এরকম কোনো মানসিকতা নিয়ে করে না। সে ছোট ম্যাগাজিন হোক, ছোট কাগজ হোক, যাই হোক, তারা একটা ভালোবাসার জায়গা থেকে করে, আবেগের জায়গা থেকে করে, মানে অনেক সৎভাবে কাজটা হয়। হয়তো কিছু অ্যামেচারি ভুল থাকে, কিন্তু অনেক সৎভাবে একটা প্রচেষ্টা থাকে। তো সেই এরকম একটা কঠিন সময় দাঁড়িয়ে আপনার মনে মনে কিভাবে এই সময়কে কাউন্টার করা যায়, মানে ধরুন এক হচ্ছে এই সময়কে কাউন্টার করা, ফ্যাসিবাদকে কাউন্টার করা বা নিজেদের অস্তিত্ব রক্ষা করা, কিভাবে করা যেতে পারে, এইটা আপনার কাছে লাস্ট আমি একটু জানতে চাই। আমি একটা বুদ্ধদেবের গল্প বলবো। হ্যাঁ হ্যাঁ, বলুন। বুদ্ধদেব শুয়োরের 3 দিনের পচা শুয়োরের মাংস খেয়েছেন। পেটে খুব যন্ত্রণা হচ্ছে, মারা যাবেন কষ্ট। তো আনন্দ বুদ্ধদেবের শিষ্য গৌতম বুদ্ধের, আনন্দ বুদ্ধদেবকে জিজ্ঞেস করছেন যে তথাগত আপনি চলে যাচ্ছেন, আমাদের জন্য কি রেখে যাচ্ছেন, আমাদের কি হবে, আমরা কি করব? মানে আনন্দ তার অসহায়তার কথা বলছেন তথাগত। তখন তথাগত উত্তর দিলেন যে অনন্য স্মরণ হও, আত্মস্মরণ হও, আত্মদীপ ভব, নিজে প্রদীপ হয়ে জ্বল। প্রদীপটা জ্বালিয়ে রাখতে হবে। হয়তো এই লড়াইয়ে আমরা হেরে যাব, জিতবো না। কনিষ্ক, পার্থ, আরো অনেকে থাকবে না হয়তো, কারণ জেলের অভিজ্ঞতা আমার একটু আছে, ভয়ঙ্কর জায়গা। তো আমার কাছে ততটা ভয়ঙ্কর লাগেনি, কারণ আরো বহু বছর ধরে যারা জেলে রয়েছেন এবং বড় স্বপ্নকে নিয়ে যারা জেলে গেছে তাদের সঙ্গ পেয়েছিলাম বলে আমি গর্ব অনুভব করি তাদের জন্য, তাদের সঙ্গ পেয়েছিলাম। যাই হোক, তো নানাভাবে আমাদের অস্তিত্ব থাকবে না। সে বায়োলজিক্যাল কারণেও হতে পারে, রাজনৈতিক পলিটিক্যাল কারণেও হতে পারে, কিন্তু ওই প্রদীপটাকে জ্বালিয়ে রেখেছে, প্রদীপটা যেন জ্বলে থাকে। আপনার ওয়াল নামে একটা সিনেমা দেখেছিলাম, ওই জার্মান মানে ফ্যাসিস্ট, এটা 42-43 এই সময়, মানে যখন একেবারে ফুল সুইং এ জুদের মারা হচ্ছে, ইহুদিদেরকে মারা হচ্ছে এবং ঘেটো তৈরি করে, তো ওখানে ওরা প্রতিরোধ শুরু করে। সে আপনি ফিল্মটা দেখেছেন তো? প্রতিরোধ ওরা শুরু করে। তাতে ওরা বলছে, কেউ বলছে যে আমি তো কাঠের মিস্ত্রি, কেউ বলছে আমি তো বই বাঁধাই, কেউ বলছে আমি ছাপাখানার কর্মী, কেউ বলছে যে আমি ডাক্তার, আমি বন্দুক নেবো কেন? তারা বন্দুক নিতে বাধ্য হচ্ছে, এই বিকল্প তাদের কিছু নেই। এবং খুব প্রিয়জনকে তারা শয়ে শয়ে হারিয়েছে, কিন্তু তারা প্রদীপটা জ্বালিয়ে রেখে গেছে। ফলে স্ট্যালিনের পক্ষে সুবিধা হয়েছে লড়াইটা চালানো, নইলে অত মহান সংগ্রাম তিনি করতে পারতেন না। সমালোচনা স্ট্যালিনকে অনেকে করে ঠরে, কিন্তু যে কাজ একলা একটা দেশ, স্ট্যালিন এবং লাল ফৌজ, তারাই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধটা ফ্যাসিজমের বিরুদ্ধে মূল লড়াইটা তারা লড়ল। তারা কবে এসছে, আমেরিকা কবে এসছে, কবে ব্রিটেন কবে এসছে, সে একটা মেরুদণ্ডহীন চার্চিলের, মেরুদণ্ডহীন মানে বিভিন্ন সময় তোষণ করে। স্ট্যালিনের সোভিয়েত ইউনিয়ন এটা করেছে, এবং এটা করতে পেরেছে এই জন্যেই যে ওই একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ, আরেকটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ, এই আগুনটা জার্মানির মধ্যে চলেছে, জার্মানির বাইরে জ্বলেছে,
অন্য দেশেও চলেছে। শুধু লড়াইটা বন্দুকের লড়াই না, সেই শুধু লড়াইটা বন্দুকের লড়াই না। কারণ ধরুন, কমিউনিস্ট বিপ্লবীরা যখন বন্দুক ধরেন আর কোনো রাষ্ট্রের কোনো পুলিশ বা আর্মি বা গুন্ডারা তারা যখন বন্দুক ধরে, দুটো একেবারেই একরকম নয়। ওই বুড়িবালামের যুদ্ধ 5 জন কাঁপিয়ে দিয়েছে 350 থেকে 400 জন ব্রিটিশ পুলিশকে। 250 আর্মড ফোর্সকে ওই ইয়েকে অ্যালবার্ট পার্কে আর্মড ফোর্স অ্যালবার্ট পার্কে আক্রমণ করেছিল। চন্দ্রশেখর আজাদকে একলা লড়েছে। তো এটাই প্রদীপটা জ্বলেছে, তাই তো আনন্দ ওই প্রদীপটা জ্বালিয়ে রাখতে হবে। আমার মনে হয় যে শত দুঃখেও ওই আলোটা আমাদের জ্বালিয়ে রাখতে হবে। সেই আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে আলো তো জ্বলবেই দাবানলের মতো। অবশ্যই অবশ্যই আমরাও সেটাই, একদম আমরাও আমাদের সেটাই। এখানকার যে সংস্কৃতি, লোকায়তের যে সংস্কৃতি, তার কিন্তু একটা প্রতিরোধ আছে। এই আপনি সাংঘাতিক আমি যেমন প্রতিক্রিয়া। সংগঠিতভাবে প্রতিরোধ করছি, তেমনি মানুষের লোকায়তের সংস্কৃতি থেকে উদ্ভূত যে সমন্বয়মূলক যে ভাবনা, তার যে প্রতিরোধী চিন্তা, তার মধ্যে ওই আপনার প্রোটেস্ট এলিমেন্ট গুলো রয়েছে। ফলে এরা ফাঁকা মাঠে গোল করতে পারবে না। এরা যদি ভেবে থাকে ফাঁকা মাঠে গোল করতে পারবে, এতটা সহজ নয়। অনেক কথা সেই বলেছেন। একদম না, সেই আশার আলো আমরাও দেখি এবং জানিও, বিশ্বাসও রাখি। সেই জন্য এখনো পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাই এবং সেই বার্তাটাই সব জায়গায় দেওয়ার চেষ্টা করি। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করি বিভিন্ন ভাবে মানুষের কাছে সেই বার্তাগুলো পৌঁছে দেওয়ার। এখন মেইন স্ট্রিম মিডিয়া যখন তার সেই কাজটি করছে না, তখন আমাদেরকে এখন দায়িত্ব আর হয়তো বেশি, আমাদের মতন ছোট ছোট যারা কাজ করে চলেছি, যে বিভিন্ন ভাবে ছোট ছোট ক্ষেত্রে হয়তো হ্যালোজেন লাইট জ্বালতে পারবো না মেইন স্ট্রিম মিডিয়ার মতো, কিন্তু একটা করে মোমবাতি মতন নিয়েও যদি আমরা হাজার হাজার মোমবাতি চারিদিকে জ্বালিয়ে দিতে পারি, ঠিক ঠিক ঠিক, হয়তো কিছুটা আলো দেখাতে ওই পারবো। 4-5 জনকে আমরা সংগঠিত করি। একদম এই আপনি 4 জনকে করলেন, আমি 4 জনকে করলাম, এই কিন্তু আসলে একটা সুতোয় সব বাধা রয়েছে, মানবতার সেই পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। একদম একদম। আজকে মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল, হম, হয় ফ্যাসিবাদের পক্ষে যাও, না ফ্যাসিবাদের বিপক্ষে যাও। বিপক্ষে এবং যাও। ফ্যাসিবাদের অস্তিত্ব মানে হচ্ছে মানব সভ্যতার সংকট। ফ্যাসিবাদের অস্তিত্ব মানে হচ্ছে মানবতার মানব সভ্যতার পক্ষে বিপজ্জনক। বলে সাংঘাতিক লড়তেই হবে, বিকল্প একদম কোনো ভাবনাই নেই। সেটাই। তো এই আশা নিয়েই আমরা আগামী দিনে আবার মিলিত হব। আমরা বিভিন্ন আলাপ আলোচনা রাস্তায় পথে ঘাটে সবসময়তেই এগুলো চালিয়ে যাব, আমাদের মতন করে, ছোট ক্ষেত্র হোক, যেভাবেই হোক। এবং আপনাদেরকে বারে বারে ডাকবো, আমরা পাশে পাবো। আপনারা ডাকলে আমরাও আছি। আগামী দিনে বিভিন্ন ছোট ছোট উদ্যোগগুলো বেঁচে থাকুক, উদ্যোগগুলো সংঘবদ্ধ হোক এবং সেই চাষির গল্পের মতোই অনেকগুলো লাঠি একসাথে হয়ে একটা শক্ত বাঁধুনি হয়। সেটা যদি ফ্যাসিবাদের মাথায় বেশ জোরে ফেলা যায়, তাহলে ফ্যাসিবাদের মাথাটা হয়তো সেইভাবে আঘাতপ্রাপ্ত করা যাবে, এই আশা রাখি। এবং আপনাদের সকলকে ধন্যবাদ যে এই 2 সপ্তাহ যাবত আমরা ফ্যাসিবাদের স্বরূপ নিয়ে আলোচনা করলাম। আপনারা প্রচুর মানুষ দেখেছেন এবং যারা এসছেন তাদেরকেও ধন্যবাদ। তার প্রথম পর্যায়ে আজকে কনিষ্ক তাকে দিয়ে আমরা শেষ করলাম। খুব শীঘ্র আমরা দ্বিতীয় পর্যায়ে শুরু করব এবং আপনারা বিভিন্ন সাজেশন আমাদেরকে পাঠান, আপনারা অংশগ্রহণ করুন। আমরা এরপরে কোশ্চেন এবং অ্যান্সার আবার রাখবো বিভিন্ন ভাবে, কারণ পরস্পরের মধ্যে আলাপ আলোচনা না করলে কিন্তু অনেক জিনিসের ভুল ভ্রান্তি আমাদের কাটবে না। আমরা যদি ছোট ছোট যে আমাদের পার্থক্য, বৈষম্যগুলো এখন আমরা একটু নিজেদের মধ্যে লুকিয়ে রাখি, নিজেদের কাছে রেখে দিই, দিয়ে যেটুকু যার সঙ্গে যেটুকু মিল হচ্ছে সেইটুকু নিয়ে আমরা একসাথে লড়াই করি। এবং আমাদের মূল শত্রু কিন্তু এই ফ্যাসিবাদ এবং যারা এই ফ্যাসিবাদের পূজারী তারাই। এবং আমরা সকলে একসাথে হয়ে সেই লড়াইটা লড়ার চেষ্টা করি। এবং যেটা কনিষ্কদা বললেন, আমারও বিশ্বাস এবং আমরা জানি আমাদের মতো অনেক মানুষের বিশ্বাস। কারণ আমি সবসময় বিশ্বাস করি পৃথিবীতে বেশিরভাগ মানুষই মুক্ত মনে থাকতে চায়, শান্তিতে থাকতে চায় এবং
ভালোবেসে থাকতে চায়। কারণ ভালোবাসা, যেটা কনিষ্কদার মতন আমিও বিশ্বাস করি, ভালোবাসার থেকে বড় অস্ত্র বোধহয় বিশ্বাস, ভালোবাসার থেকে বড় অস্ত্র কিছু নেই। আমরা যেন পরস্পরের প্রতি বিশ্বাস না হারাই, ছোট ছোট কারণে অবিশ্বাস না করে, ভুল না বুঝে কাউকে যেন দোষী সাব্যস্ত না করি। এখন কিন্তু আরো পরস্পরের মধ্যে লেপ্টে থাকার সময় এবং ফ্যাসিবাদকে আটকানোর সময়। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, কনিষ্কদা ভালো থাকবেন, দেখা হবে এবং আশা করছি শুভরাত্রি।